প্রথমেই স্বাগত জানাচ্ছি মাইন্ড রিফ্রেশ প্রেজেন্টিং বায়োগ্রাফিতে। মাইন্ড রিফ্রেশের আজকের আয়োজনে থাকছে বাংলা সাহিত্যের যুগস্রষ্টা প্রতিভা মাইকেল মধুসূদন দত্তের জীবনী। তো চলুন শুরু করা যাক। কিন্তু ভিডিও শুরু করার পূর্বে একটাই অনুরোধ, যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। যুগে যুগে দেশ দেশান্তরে অনেক প্রতিভার জন্ম হয়েছে, তবু এমন বিস্ময়কর এবং বিচিত্র প্রতিভার দৃষ্টান্ত বিশ্বে একমাত্র মধুসূদনই। একমাত্র শুধু তিনি এমন কৌতূহলী কাণ্ড করতে পেরেছেন, যিনি সাহিত্য চর্চার সময় একটিমাত্র বিষয়ে নির্দিষ্ট চিত্ত না হয়ে প্রায় হাফ ডজন সুদ লিপিকরকে লাইন দিয়ে বসিয়ে হেঁটে হেঁটে ডিটেকশন দিয়ে একসঙ্গে 3-4খানা গুরুত্বপূর্ণ ও ভাবগম্ভীর কাব্য রচনা করতেন। প্রতিভার দীপ্ত কত প্রখর হলে একজন কবি সাহিত্য রচনায় এমন বিস্ময়কর এবং অসাধ্য সাধন করার খেলা অবলীলায় খেলতে পারেন। এই অলৌকিক প্রতিভার অধিকারী ব্যক্তিটির নাম মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। অবিশ্বাস্য প্রতিভার অধিকারী মাইকেল তার নিজের গোটা জীবনটাও ছিল একই রকম বিস্ময়কর। অদম্য উৎসাহ, প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষা এবং ভয়ঙ্কর হঠকারিতা, এই নিয়েই গড়ে উঠেছিল মাইকেলের গোটা জীবন। তিনি বাংলা সাহিত্যের অঙ্গনে প্রবেশ করেছিলেন ধূমকেতুর মতো প্রচণ্ড গতিতে। তারপর ধূমকেতুর মতোই স্বল্প সময়ের স্থায়িত্বে সমগ্র বাংলা সাহিত্যের আকাশে একরাশ বিস্ময় ছড়িয়ে অন্তর্হিত হয়েছিলেন। মাইকেলের জন্ম 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোহর জেলার কপোতাক্ষ নদের তীরবর্তী সাগরদাঁড়ি গ্রামে। পিতা রাজনারায়ণ দত্ত, মাতা জাহ্নবী দেবী। জন্মলগ্নে সোনার চামচ মুখে দিয়েই পৃথিবীতে এসেছিলেন মধুসূদন, কিন্তু এই সোনার চামচ তার মুখে বেশি দিন থাকার সুযোগ পায়নি। ওই যে প্রচণ্ড উদ্দামতা আর হঠকারিতা, এর তীব্রতাই তার জীবনকে ক্রমাগত ঘূর্ণির পর ঘূর্ণির পাকে ফেলতে লাগলো। এই পাক খেতে খেতেই সবাইকে চমক লাগিয়ে তিনি নিজেই একদিন মুখ থুবড়ে পড়ে গেলেন সবার অলক্ষ্যে। তাঁর শিক্ষা জীবনের হাতেখড়ি হয় সাগরদাঁড়ির পাঠশালায়। 1833 সালে পাঠশালায় পড়া শেষ করে ভর্তি হন কলকাতার হিন্দু কলেজের জুনিয়র স্কুলের সর্বনিম্ন শ্রেণীতে। তিনি 1841 সালে এই কলেজের সিনিয়র বিভাগে প্রবেশ করেন। ওই সময় পাশ্চাত্যের ভাব ও আদর্শের প্রতি তিনি মোহগ্রস্ত হয়ে পড়েন এবং মাতৃভাষা বাংলার প্রতি অবজ্ঞা প্রদর্শন করতে শুরু করেন। ইংরেজি সাহিত্যের প্রতি তার প্রগাঢ় অনুরাগ জন্মায়। নারী শিক্ষার ওপর ইংরেজিতে একটি প্রবন্ধ লিখে হিন্দু কলেজ থেকে স্বর্ণপদক লাভ করেন। এই সময় তার কবিত্ব শক্তিরও উন্মেষ ঘটে। বিলেতে যাওয়ার সুবিধা হবে এ আশায় 1843 সালের 9 ফেব্রুয়ারি তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। এদিন থেকেই তার নামের আগে মাইকেল শব্দটি যোগ হয়ে যায়। কিন্তু খ্রিস্ট ধর্ম গ্রহণ করেই সহসা মধুসূদনের বিলেত গমনের কোনো সুবিধে হলো না। ধর্মান্তরিত হওয়ার জন্য হিন্দু কলেজ থেকে বিতাড়িত হন। এরপর ভর্তি হন বিশপস কলেজে। এখানে তিনি গ্রিক, ল্যাটিন ও সংস্কৃত ভাষায় শিক্ষা করতে থাকেন। খ্রিস্ট ধর্ম গ্রহণের ফলে পিতা ও আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। পিতা অর্থ সাহায্য বন্ধ করে দিলে কলকাতা ছেড়ে ভাগ্যের অন্বেষণে মাদ্রাজ গমন করেন 1848 সালে। সেখানে এক অনাথ বিদ্যালয়ে শিক্ষকতার কাজে যোগদান করেন। পরে 1852 সালে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে হাই স্কুল বিভাগে শিক্ষক হিসাবে নিয়োগপত্র পান। মাদ্রাজে বসবাসকালেই 1848 সালে তিনি রেবেকা টমসন নামের এক ইংরেজ মহিলাকে বিয়ে করেন, কিন্তু এই বিয়ে তার সুখের হয়নি। এই সময় অর্থাৎ 1849 সালে তিনি ক্যাপটিভ লেডি নামে এক ইংরেজি কাব্য রচনা করেন। তার এই কাব্যগ্রন্থ পড়ে বিখ্যাত ইংরেজ পাদ্রী বেথুন সাহেব বিদেশি ভাষা ইংরেজি ছেড়ে তাকে মাতৃভাষায় সাহিত্য চর্চা করার উপদেশ দেন। হয়তো বেথুন সাহেবের এই সুউপদেশ কবির মনকে আলোড়িত করেছিল, কারণ এরপর থেকে ইংরেজি সাহিত্যের প্রতি তার যে অন্ধমোহ ছিল তা অনেকটাই কমে আসতে থাকে। এরপর
তিনি গ্রিক, ল্যাটিন, সংস্কৃত, হিব্রু ও তেলুগু ভাষা শেখার দিকে ঝুঁকে পড়েন। মাদ্রাজে থাকতেই হেনরি ওয়াটের সঙ্গে সাক্ষাৎ হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আর এই নিয়ে স্ত্রী রেবেকার সঙ্গে কলহ চরমে উঠলে তিনি 1955 ও 56 খ্রিস্টাব্দে পিতামাতার মৃত্যুর পর মাদ্রাজ ছেড়ে চলে আসেন কলকাতায়। রেবেকাকে ত্যাগ করে ঘরে তোলেন স্ত্রী হিসাবে হেনরিয়েটকে। এরপর থেকে শুরু হয় প্রচণ্ড অর্থকষ্ট। স্বজাতি ও স্বধর্ম ত্যাগ করার কারণে পিতৃ সম্পত্তি থেকে আগেই বঞ্চিত হয়েছিলেন। অথচ এই সময়টাই ছিল তার সাহিত্য জীবনের নবান্নের কাল। সৃজন উন্মাদনার প্রবল বন্যায় তিনি ভাসিয়ে দিয়েছিলেন বাংলার সাহিত্য কানন। কলকাতায় এসে তিনি প্রথমে পুলিশ কোর্টে কেরানিগিরি শুরু করেন, পরে দোভাষীর চাকরি নেন। এ সময় বাংলা ভাষার প্রতি তার আগ্রহ জাগতে শুরু করে। এতকাল ইংরেজি ভাষার চর্চা করে আসলেও এবার বাংলা ভাষার সেবায় তিনি আত্মনিয়োগ করেন। রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটকের অভিনয় দেখে মধুসূদনের মনে বাংলায় নাটক রচনার সংকল্প জেগে ওঠে। গ্রিক পুরাণ থেকে উপাখ্যান সংগ্রহ করে রচনা করেন পদ্মাবতী নাটক। রাজপুত ইতিহাস থেকে আখ্যান বস্তু গ্রহণ করে রচনা করে বিয়োগান্ত নাটক কৃষ্ণকুমারী। তিনি ছিলেন বাংলা সাহিত্যের যুগ প্রবর্তক কবি। তিনি বাংলার কাব্য সাহিত্যে অমৃতাক্ষর ছন্দের স্রষ্টা। পদ্মাবতী নাটকের মাধ্যমে প্রথম তিনি এই ছন্দের সূচনা করেন। মেঘনাদ বধ ও বীরাঙ্গনা কাব্যর আদ্যপান্ত অমৃতাক্ষর ছন্দেই রচিত। এই ছন্দে মেঘনাদ বধ কাব্যে বীর রস ও বীরাঙ্গনা কাব্যে করুণ রস সৃষ্টিতে অসাধারণ শিল্পকুশলতার পরিচয় দিয়েছেন তিনি। 1850 থেকে 1870 খ্রিস্টাব্দ এই সময়টাই ছিল মাইকেল মধুসূদন দত্তের জীবনের স্বর্ণযুগ। তার সাহিত্য খ্যাতি ও যশ এই সময় হয়ে ওঠে আকাশচুম্বী। কিংবা সেই যে তার চিরাচরিত বিশৃঙ্খল জীবনযাপন আর হঠকারিতা, যার কারণেই তার জীবনের বিষণ্ণতা আর অর্থকষ্ট দূর হয়নি। জীবনে আসেনি নতুন কোনো পরিবর্তন। দারিদ্র্যের চরম কষাঘাত আর সাহিত্যে খ্যাতিলাভের দুর্দমনীয় উচ্চাকাঙ্ক্ষা তাকে আরও অস্থির করে তোলে। বিলেতে গিয়ে ইংরেজি ভাষায় কাব্য রচনা করে বিশ্বখ্যাতি লাভের আকাঙ্ক্ষা তাকে পেয়ে বসে রীতিমতো খ্যাপা বাউলের মতো। এরপর তিনি 1862 সালে ব্যারিস্টারি পড়া ও ইংরেজি সাহিত্য চর্চার প্রচণ্ড বাসনা নিয়ে যাত্রা করেন বিলেতে। বিলেতে গিয়ে অনেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু কিছুদিন ভালোভাবে কাটলেও স্ত্রী, পুত্র, পরিবার নিয়ে তিনি আবার পড়ে যান অর্থ সংকটে। কষ্ট সইতে না পেরে সেখান থেকে পরের বছর চলে যান ফ্রান্সে। তিনি এতটা অর্থ সংকটে পড়েন যে অর্থের জন্য তিনি তার স্ত্রী হেনরিয়েটের যাবতীয় গহনাপত্র, ঘরের জিনিসপত্র বিক্রি করতে বাধ্য হন। তবু দেনার দায় শোধ করতে পারেননি। পাওনাদারেরা তাকে জেলে পর্যন্ত পাঠাবার ব্যবস্থা করেছিল। এরপর তিনি দিশেহারা হয়ে স্বদেশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সমস্ত ঘটনা জানিয়ে চিঠি লেখেন। বিদ্যাসাগর তাকে টাকা পাঠিয়ে সাহায্য করেন। বিদ্যাসাগরের অর্থ সাহায্যে আবার শুরু হয় তার ব্যারিস্টারি পড়া। তিনি 1865 সালে ব্যারিস্টারি পড়া শেষ করে 1867 সালে স্বদেশে ফিরে আসেন। দেশে ফিরে এসে কলকাতায় শুরু করেন আইন ব্যবসা এবং এই ব্যবসা জমেও ওঠে। আসতে থাকে প্রচুর অর্থ, দূর হয় দারিদ্র্য, কিন্তু বিলাসিতা ওঠে চরমে। তিনি নিজের বাসা ছেড়ে তৎকালীন কলকাতার সবচেয়ে বিলাস ও ব্যয়বহুল হোটেল স্পেন্সার্সে গিয়ে বসবাস করতে থাকেন। এরপর তিনি ফ্রান্স থেকে স্ত্রী পুত্রকেও ফিরিয়ে আনেন স্বদেশে। মধুসূদন হোটেল ছেড়ে বাসা ভাড়া করে হেনরিয়েটকে নিয়ে বসবাস করতে থাকেন। কিন্তু সাহিত্যের নেশায় সর্বক্ষণ বিভোর থাকতেন বলে তার আইনের ব্যবসায় আবার মন্দাদশা শুরু হয়। 1872 সালে মধুসূদন আইন ব্যবসা ছেড়ে শহরের জৈনিক বড় ব্যবসায়ীর আইন উপদেষ্টার কাজ নেন। কিন্তু এ কাজও তার ভালো লাগলো না। অচিরেই এই কাজ ছেড়ে তিনি আবার শুরু করেন আইন ব্যবসা। কিন্তু সেই জীবনের শুরু থেকে অস্থিরতা
এটা ছেড়ে ওটা, ওটা ছেড়ে আরেকটা, এমনই করতে করতেই পার হয়ে যায় অনেক সময়। জীবনের অনেকটা মূল্যবান সময় কেটে যায় অস্থিরতার মধ্য দিয়েই। এদিকে স্ত্রী হেনরিয়াডো অসুস্থ হয়ে পড়েন। 1973 খ্রিস্টাব্দের 26শে জুন এই প্রতিপ্রাণা বিদেশিনীর প্রাণবিয়োগ ঘটে। স্ত্রীর মৃত্যু সংবাদ মধুসূদনের জীবন প্রদীপকে আরও যেন ক্ষীণতর করে দিল। এই মৃত্যু শোক তিনি সইতে পারলেন না, আর তাই তার মৃত্যুর মাত্র 2 দিন পরেই 1873 খ্রিস্টাব্দের 29শে জুন তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এমনই করেই বাংলা সাহিত্যাকাশের এক কালজয়ী স্রষ্টার বহু উত্থান পতনময় জীবনের পরিসমাপ্তি ঘটে। 19 শতকের নবজাগরণের অন্যতম পুরোধা পুরুষ মধুসূদন তার বহুমুখী প্রতিভার মাধ্যমে বাংলা ভাষার উৎকর্ষ সাধন করে গেছেন। সেজন্য তার নাম বাংলা সাহিত্যের ইতিহাসে চিরকাল অক্ষয় হয়ে থাকবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেল মাইন্ড রিফ্রেশকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ।